বোহেমিয়ান রাজ্যের পশ্চিম দিকে অবস্থিত কার্লোভি ভ্যালি, যা স্পা টাউন নামেও বিখ্যাত। এবছর আমাদের তৃতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা একদিনের জন্য ওখানে ঘুরতে গিয়েছিলাম। তো আজকের ব্লগ অ্যানিভার্সারি স্পেশাল কার্লোভি ভ্যালি ট্রিপের ব্লগ। তো সাথে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন। আর্লি মর্নিং আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রাগ থেকে বাস এবং ট্রেন দুটোতেই যাওয়া যায়, তবে ফ্লিক্স বাস হলো সব থেকে কনভিনিয়েন্ট। আর আমাদের বাড়ির কাছেই হলো ফ্লিক্স বাসের একটা স্টপেজ আছে, রাডচান্স্কা সেই স্টপেজটার নাম। এই ফ্লিক্স বাস হলো এখানকার দূরপাল্লাগ্রামী বাস, প্রাগের থেকে বাইরে বিভিন্ন জায়গায়, তাছাড়া ইউরোপের বিভিন্ন দেশে। যেমন ধরুন এখান থেকে আমরা যে ইটালিতে ত্রিয়েস্তেতে গেছিলাম, আমার এইখানেরই ইটালির ব্লগ আছে চ্যানেলে। তো আমরা ফ্লিক্স বাসে করেই গেছিলাম, প্রায় 10 ঘন্টার মতো জার্নি। তো এবার এখান থেকে জার্মানি বলুন, তারপর আরও বিভিন্ন রকম জায়গায় ইউরোপের দেশে এই ফ্লিক্স বাসগুলো, এই দূরপাল্লাগামী বাস চলে। তো এই বাসেই আমরা যাব। সময় লেগেছিল হচ্ছে 2 ঘন্টা। এবার ট্রেনেও আপনারা যেতে পারেন, কিন্তু ট্রেনে কি বলুন তো, একটা ট্রেন চেঞ্জ করতে হবে, এখান থেকে একটা জায়গায় যেতে হবে, তারপর আবার চেঞ্জ করতে হবে। তো ট্রেনের থেকে আমি হাইলি রেকমেন্ড করব আপনারা ডেফিনেটলি প্রাগ থেকে ফ্লিক্স বাসেই যাবেন। 2 ঘন্টার একদম আরামদায়ক জার্নি হবে। তো যাই হোক, ফ্লিক্স বাসে যাব বলে উৎপল আগের থেকেই টিকিটটা কেটে রেখেছিল। মাথা পিছু 337 চেক ক্রাউন্সের মতো লেগেছিল। মানে ধরুন 337 চেক ক্রাউন্স মানে এখন এই মুহূর্তে যে রেট চলছে ইন্ডিয়ান রুপিসের 1261 টাকা হবে। তো এটা সব অনেক সময় আমি অনেকবারই বলেছি বাড়ে কমে, তো সেই সময় ডিপেন্ড করে। আমরা যেই সময় গেছিলাম 1000-এর মতো লেগেছিল ইন্ডিয়ান মানিতে, কারণ তখন একটুখানি কনভার্সন রেটটা কম ছিল। হ্যাঁ, তো যাই হোক, ওয়েদারটা ভীষণ ভালো ছিল। দুগ্গা দুগ্গা করে একদম বাসে চেপে পড়লাম। আমরা সকাল 6:30টায় বেরিয়ে পড়েছিলাম। 7:10-এ বাস ছাড়বে। মোটামুটি আমাদের এখান থেকে 15-20 মিনিটের মতো লাগে। বাসে যাব, তারপর ট্রামে নয় মেট্রো, দুটোই অপশান আছে। তো আমরা মেট্রো বেছে নিয়েছিলাম। মেট্রোতে আরও কম টাইম লাগে, মানে আমাদের বাড়ির কাছে যে মেট্রো, আর সেই মেট্রো হচ্ছে ডেভিস্কা। ডেভিস্কা থেকে রাডচান্স্কা আসতে মোটে 2 মিনিট লাগে। তো ওটাই আমাদের ইজি লেগেছিল। তো মেট্রো স্টপেজে নেমেই উৎপল একটা কফি, কিছু মাফিন আর ক্রসও নিয়ে নিয়েছিল, যাতে যদি বাসে খিদা পায় এমার্জেন্সি আমরা এটা খেতে পারি। তো দেখতে দেখতে 2 ঘন্টা জার্নি বেশ ভালো কেটে গেল। 9:15-তে পৌঁছানোর কথা, সেখানে 9:45-তেই আমরা পৌঁছে গেলাম। শহরটাতে এসেই প্রথম ইমপ্রেশন ছিল কোনো একটা সুন্দর পোস্টকার্ড দেখছি, রূপকথার গল্পে কোনো একটা শহরে যেন পা রেখেছি। এত সুন্দরভাবে সাজানো, কত সুন্দর সুন্দর বিল্ডিং, আর্কিটেকচারগুলো ভীষণ সুন্দর। তারপর এই স্ট্রিট ল্যাম্পের কাছে কি সুন্দর ফুল ঝুলিয়ে রেখেছে। পাহাড়ের মাঝখানে সত্যি কার্লোভি ভ্যালি খুব সুন্দর একটা সাজানো শহর। আর জানেন বন্ধুরা, আমরা যেই সময় গেছিলাম সেই সময় ওখানে ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছিল। 58তম কার্লোভি ভ্যালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, মানে 28 তারিখ আমরা গেছিলাম, 29 তারিখ থেকে শুরু হবে। পৃথিবীর সবচেয়ে পুরনো ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে অন্যতম একটি। 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এখানে ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়। 1958 সালে মাদার্স ইন্ডিয়ার জন্য নার্গিস এবং 1984 সালে ওম পুরী অর্ধসত্য সিনেমার জন্য বেস্ট অ্যাক্ট্রেস ও বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড এখানে পেয়েছিলেন। তাছাড়াও গত বছর সৌরভ রায়, দার্জিলিংয়ের একটি ছেলে, তার নেপালি হিন্দি ছবি গুরাসের জন্য এখানে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পান। তো এই ফিল্ম ফেস্টিভ্যালকে ঘিরেই শহর খুব সুন্দরভাবে সেজে উঠেছে, যার জন্যই বাস থেকে যারা নামছে তাদের কিছু কিছু লোককে ইন্টারভিউ নিচ্ছেন এরা। এই শহরের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই বলা হয়নি আপনাদের। উষ্ণ প্রস্রবণ এবং তাকে ঘিরে ওঠা স্পা, এই নিয়েই কিন্তু এই শহরটা বিখ্যাত। টেপলা নদী এবং ওহরে নদীর তীরে এই শহরটি অবস্থিত। ওহরে এই উচ্চারণটা আমি ভুলও করতে পারি,
সেটা পরে আপনি ব্লগের শেষের দিকে বুঝতে পারবেন কেন আমি বললাম এই কথাটা। তো যাই হোক, অনেক দূর থেকে এখানে লোক আসে নিজের শরীর ঠিক করতে। স্পা সিটি বলে এই শহরটি বিখ্যাত। ছোট বড় সব কিছু মিলিয়ে প্রায় 200টা স্পা হাউস এখানে আছে। তার মধ্যে কিছু কিছু খুবই ফেমাস, যেমন কলোনেড, এলিজাবেথ স্পা ইত্যাদি। আর স্পায়ের খরচা একদম ন্যূনতম থেকে শুরু করে একদম হাই প্রাইজের, যেরকম আপনি চাইবেন সেরকমই আছে। একটু হেঁটে আবার বাস স্ট্যান্ডের দিকে গেলাম। উৎপল 12 ঘন্টার একটা টিকিট কেটেছিল, যেটা একবারে বেকার গেল। কারণ শহরটা এত ছোট, আপনি যদি বাসে করে সিটিতে চলে যান, মেন সিটিতে, ওখানেই সারাউন্ডিং আপনারা একদম পরপর অনেক জায়গায় ঘুরতে পারবেন। আর আপনার যদি মনে হয় যে না আমি সিটিও মানে সিটি সেন্টারেও বাসে করে যাব না, আমি এখান থেকেই হাঁটা লাগাবো, তাও আপনারা করতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে টাইমটায় গেছিলাম সকাল সকাল বৃষ্টি হয়েছিল, অতটা রোদ ছিল না, কিন্তু আস্তে আস্তে না রোদের তাপ বেশ ভালোই রকম বোঝা যাচ্ছিল। আর এখানে কি বলুন তো, শীতপ্রধান দেশ তো, যে কটা মাস গরম থাকে সেই গরম অসহনীয় হয়, এতটাই লাগে। সূর্যের যে তাপটা, সূর্যের যে আলোটা প্রচণ্ড গায়ে লাগে। তো যার জন্য কি হয়েছিল, একটা সেন্টারে যাওয়ার জন্য বাসের টিকিটও কেটে নিল, কিন্তু পরে আমরা বুঝতে পেরেছিলাম যেটা বেকার গেল। কারণ সেন্টারে নেওয়ার পর আমরা মোটামুটি হেঁটেই সব জায়গা ঘুরেছিলাম। তাই এক্ষেত্রে আপনাদের ডেফিনেটলি রেকমেন্ড করব, যদি মানে ওয়েদার বুঝে, যদি আপনারা সুদিং ওয়েদারে যান, কমফোর্টেবল ওয়েদারে যান, তো টিকিট কাটার দরকার নেই, হেঁটেই শহরের সব কিছু ঘুরতে পারবেন। আর যদি মনে করেন যে না হাঁটবো না, তাহলে সেন্টারে যাওয়ার জন্য জাস্ট একটা আধ ঘন্টার জন্য টিকিট কাটলেন, তারপর পুরোটা আশেপাশে ঘুরে আবার ফেরার সময় একটা টিকিট কেটে নিলেন, তাহলেই হয়ে যাবে। এখানের যে সবথেকে ফেমাস স্টার হোটেল, গ্র্যান্ড হোটেল পুপ, নামটা শুনে বেশ ইন্টারেস্টিং লাগছে না, পুপ। তো ওই গ্র্যান্ড ইন্টারন্যাশনাল পুপে জেমস বন্ডের বিখ্যাত মুভি ক্যাসিনো রয়্যালের শুটিং হয়েছিল। আর তাছাড়া আমার যে ফেভারিট বাকেট লিস্ট আছে মুভির, তার মধ্যে অন্যতম একটি মুভি লাস্ট হলিডে, তার শুটিং হয়েছিল। আপনাদের হাইলি রেকমেন্ড করবো লাস্ট হলিডে দেখতে। একটা সাধারণ মেয়ের গল্প, কিন্তু বেশ ইন্টারেস্টিং। জীবনের যে আসল মানে সে তখন বুঝতে পারবে যখন সে জানতে পারবে যে তার জীবন আর বেশি দিনের নেই। এরপর তো বাকি আরও লাস্ট অবধি তো অনেক কিছু আছে, অনেক ঘটনা আছে। তো এটা নিয়েই পুরো মুভিটা ভীষণ সুন্দর, অবশ্যই আপনারা কিন্তু দেখবেন মুভিটা। তো ওরও কিছু অংশ এই কার্লোভিবারে এই ইন্টারন্যাশনাল হোটেল পুপে শুটিং হয়েছিল। আস্তে আস্তে গরম লাগছিল। সূর্যি মামা এবারে ভালো করেই বোঝাচ্ছে, তার কাণ্ড কারখানা দেখাচ্ছে, গরম দিচ্ছে প্রচুর, রোদটা ভালোই লাগছে। এক জায়গায় বসে মাফিন খেয়ে আমরা তারপর গেলাম ডায়ানা টাওয়ারের দিকে। ফানিকুলার নিয়েছিলাম আমরা, মাথা পিছু 150 চেক ক্রাউন্স লেগেছিল। আপনারা যদি ওয়ান ওয়ে কাটেন, মানে একেবারে চলে গেলেন আর নামার সময় হেঁটে নামলেন, তখন 100 চেক ক্রাউন্স লাগবে। তো উপরে উঠলাম, দুপুর হয়ে গেছে, লাঞ্চের পালা করতেই হবে। উপরে উঠে বেশ সুন্দর একটা উডেন রেস্টুরেন্ট দেখে ওখানেই আমরা বসে পড়লাম। ওখানেই তারপর খাবার অর্ডার দিলাম।
ঘেমেছে, গন্ধ শুকছে। চালিয়ে দে। কি অর্ডার করলে ভাবি? কি অর্ডার করলে? আমি করেছি হচ্ছে চিকেন তোমার ব্রেস্ট স্টিক, জেসমিন রাইস, বয়েলড পটেটো উইথ পার্সলি, দ্যাটস ইট। গুড। আমি করেছি, বলো জিজ্ঞাসা করো কি করেছো অর্ডার ভাবি তুমি? আমি করেছি ডিয়ার মিট উইথ মাশরুম ফ্রম চেক ফরেস্ট, আর হচ্ছে পটেটো ডাম্পলিংস, আর চেসকে পিভো। তাহলে তুমি হরিণ খাবে? শুনলেনই তো আমাদের মুখে কি কি অর্ডার দিয়েছে। উৎপল খুব এক্সাইটেড, ও আজকে চেক ডিয়ার খাবে বলে। তো যাই হোক, খাওয়া মোটামুটি চলছে। গরমের জন্য আমরা অনেকটা টাইম এখানে বসে টুকটুক টুকটুক করে খেয়েছিলাম। তারপর হঠাৎ দেখি কি যে পাশে একটা বাগান আছে, ওখান থেকে সাদা ময়ূর চলে এসছে। প্রাগেও সাদা ময়ূর আছে দুখানা, আমি ব্লগে আপনাদের দেখিয়েছি এর আগে। যদি কেউ না দেখে থাকেন, প্লেলিস্টে গিয়ে প্রাগ গার্ডেন সার্চ করবেন, ওখানে দেখবেন আছে ময়ূরের ব্লগ। অনেক ময়ূর আছে, তার মধ্যে একটা সাদা ময়ূরও আছে। তো এখানেও সাদা ময়ূর দেখলাম, সবাই দেখে বেশ খুশি হয়ে গেল। বেশ হিরোইনের মতো ইনি ঘুরছেন, আর সবাই মানে সবার অ্যাটেনশন নিয়ে ঘুরছে, আর যার জন্য সবাই ফটো তুলছে। কিছুক্ষণ পরে দেখলাম, ও বাবা, আকাশ মেঘলা, ওয়েদার চেঞ্জ, বৃষ্টি হওয়া শুরু করলো। তখন আবার ভিতরে চলে এলাম রেস্টুরেন্টের। এখানে কি বলুন তো, এখানে যেহেতু শীতপ্রধান দেশ, সাধারণত গরমকালে বাইরে সবাই খেতে পছন্দ করে। তো যার জন্য আমরা বাইরেই বসেছিলাম, কিন্তু বৃষ্টি আসার পর ভিতরে ঢুকে পড়লাম। ভিতরটার ইন্টেরিয়ারটা দেখছেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগলো। বেশ সেই আগেকার দিনের ফিল আসছিল, যে একদম পাহাড়ের উপরে আমরা আছি, আর কিছু নেই, জঙ্গলে ঘেরা, বেশ কাঠের আওয়াজ, ঝমঝমঝম করে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছিল। তারপর বৃষ্টিটা থামতে আমরা উঠলাম হচ্ছে ডায়ানা টাওয়ারে। যদি লিফট ব্যবহার করতে না চান, এই যে লেখা আছে 150টা সিঁড়ি পেরিয়ে উঠতে পারে। তো আমরা যেহেতু পেট ভরে খেয়েছি, লিফটেই গেলাম। আর উপরে উঠে ভিউটা জাস্ট অসাধারণ। এই দেখুন, এখানে আবার লেখাও আছে যে এই সাইডে প্রাগ, এইদিকে যে এই জায়গাটা, এটা হচ্ছে প্রাগ। ওখান থেকে নামার পর একটা এটিএম মেশিন দেখতে পেলাম। এটিএম মেশিনটা হচ্ছে টাকার না, পোস্ট কার্ড বানাতে পারবেন আপনি। বেশ ইন্টারেস্টিং লাগলো। তো আমরাও কি করলাম, এই মুহূর্তে এখন মনে নেই, মনে হয় 50 না 80 চেক রাউন্ডস নিয়েছিল। এই নিয়ে আমরা একটা পোস্ট কার্ড বানিয়েছিলাম, ফটো তুলে নিয়েছিলাম, তারপর নিজেরাই ডিজাইন সেট করে একটা পোস্ট কার্ড বানালাম। এখানে এই ফানিকুলারটা কবে তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল, তার হিস্ট্রি লেখা আছে। এখানে অনেকটা টাইম কাটানোর পর তখন 3টে বাজে, এবার ফেরার পালা। আমাদের কিন্তু রাতের বাস, মানে প্রাগে ফেরার বাসের টিকিট কাটা ছিল হচ্ছে রাত 8:30টার সময়। তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ফিরবো। কিন্তু এখানেই কাছেই একটা জায়গা আছে যেখানে ডিয়ার জাম্প বলে, ওখান থেকে নাকি হরিণ ঝাঁপ দেয়। তো ওই পয়েন্টটা দেখার আমারও খুব ইচ্ছা ছিল। তো একটু দোনো-মনো ছিল ফেরার সময়, যে নামবো নাকি নামবো না, কারণ মিডিলে একটা স্টপেজ আছে, সেখানে নেমে আরও হেঁটে যেতে হবে। কিন্তু উৎপল বললো, না এসেছি যখন চলো যাই। আমি বললাম হ্যাঁ যাই। তাই নেমে মাঝপথে আবার হাঁটা শুরু করলাম। আর ফাইনালি পৌঁছালাম হচ্ছে এই জায়গাটা।
ডায়না টাওয়ারের থেকেও আমার এই জায়গাটা ভীষণ সুন্দর লেগেছে। এই রাস্তাটা তো খুবই সুন্দর, পুরো জঙ্গলে ঘেরা। আর আমার কি বলুন তো, প্রাগে বলুন বা অন্য জায়গায়, যে কোনো জায়গায় বলুন, উঁচুর থেকে, পাহাড় যেহেতু ভালোবাসি না, আমি উঁচুর থেকে পুরো শহর বা নিচটা দেখতে খুব পছন্দ করি। তো এই জায়গাটাও আমার ভীষণ ভালো লেগেছিল। তো বন্ধুরা, এখন আমরা আমাদের ল্যানোভকা স্ট্যান্ডে চলে এসেছি। কোনো ফানিকুলার এখন নেই, যখন আসবে তখন আমাদের নিয়ে আসবে। কে রে? হঠাৎ করে একটা আওয়াজ হলো, তাই ভয় পেয়ে গেলাম। যখন মানে নিচ থেকে উপরে আসবে, আবার উপর থেকে নিচে ফেরার সময় এটা একটা মিডল স্টপ, তো তখন আমাদের নিয়ে যাবে। এই আরে উনি আমাকে হ্যাঁ বলেছে, হ্যাঁ বলেছে। ইয়া দাও। হাই, থ্যাংক ইউ। তারপর ওখানে ঘোরার পর আমরা চলে এলাম আবার গ্র্যান্ড হোটেলের পাশে। আর এই ভদ্রলোকের সাথে দেখা হলো। ইনি এখানকার ডাক্তার, দাঁতের ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে। তো এই যে অটোটা দেখতে পাচ্ছেন, এই অটোটা সামহাও কোনো কোম্পানির, এই যে ইনোগি যে নামটা দেখলেন, ওনাদের কোনো প্রমোশনের ব্যাপার। তো ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে এরা ফ্রিতে সবাইকে একটু ঘোরাচ্ছে, যে চাইছে মানে বসে পড়তে পারে, বসে যতক্ষণ ইচ্ছা ঘুরতে পারে। তো এনার সাথেই গল্প করছিলাম আমরা। That's great. And what are you doing? I'm a researcher in physics. Physics. Yeah, research scientist. Oh my god, I love physics. I haven't like just met like a physicist. You're really scientist. Yeah, yeah. Oh my god, what are you doing? What are you researching or something? I'm doing experimental solid state physics. Right, I do experiments there. Solid state physics area. The 5th of June or something like that. Okay. And every time it's like very great, very famous action when this city, which is like not so alive during the year, Yeah. that in this week it's like full of people, full of tourists, full of celebrities. Full of people. It's great. A lot of concerts. Wow. This is the colonnade, right? Sorry? Colonnade. What is this called? Yeah, one of our kings in The Charles IV, right? yeah, Charles the Fourth, perfect. Yeah. You're so, oh my god, how do you know it? No, actually she is a little bit interested in history. Okay. And I think there is one river which is naturally hot, Tepla, and in Czech, Tepla means hot water. Perfect, exactly. And it's basically the river you can see here Yeah. everywhere. It's the Tepla. And there is another river named Oho or Ohe, something I. Orze.
Oh, sorry. Orre. Ohorze. Orre. Okay. It's with one letter which is nowhere in the world but Czech Republic. Yeah, and it basically means the same, but like Yeah. in different words. Yeah. But the city is because- really beautiful. Yeah, like a spa town. Yes. A lot of people come here. For the treatment Yeah, purpose. exactly. Wow. I love that architecture. এর আগে তো আমি আপনাদের স্পায়ের ব্যাপারে বললাম যে এটা স্পা সিটি, এখানে প্রায় ছোট বড় 200টার মতো স্পা হাউস আছে। তো ফাইনালি এতক্ষণ পর আমরা বেলার শেষের দিকে পৌঁছালাম হচ্ছে এখানের অন্যতম খুব বড় একটা কোলোনেটে, নাম হলো মিল কোলোনেট। এখানে এরকম সবসময় গরম জল পড়তে থাকে। এই যে এখানে যেমন টেম্পারেচার লেখা আছে 62°C। এই দেখুন কন্টিনিউয়াস যেহেতু গরম জলটা পড়ে এরকম দাগও হয়ে গেছে। তো বলে নাকি এই জল যদি আপনি খান তাহলে আপনার শরীরের মধ্যে সমস্ত রোগ জ্বালা সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমরা বোতল যেহেতু নিয়ে এসছিলাম তো ওখানেই একটু টেস্ট করলাম। উৎপল তো খেয়ে বলছে পুরো একদম ধাতুর গন্ধ বেরোচ্ছে। আমি তো ফার্স্টে কিন্তু করছিলাম যে খাবো কি খাবো না, তারপর ফাইনালি খেলাম। লোকে যখন বললে দুজনেই একটু টেস্ট করে দেখলাম, শরীরের মধ্যে যদি কিছু হয়েও থাকে ভালো হয়ে যাবে, এই বিশ্বাস আর এই আশায়। তো আপনারা যদি কেউ আসেন অবশ্যই কিন্তু এটা একটু হলেও ট্রাই করবেন। আমার এক্সপ্রেশনের দিকে কিন্তু লক্ষ্য দেবেন না। দেখি এবার আমি পোর্টেবল গাছ, পোর্টেবল খেজুর গাছ। মেটাল 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 জল থেকে ধাতুর টেস্ট আসছে। পোর্টেবল খেজুর গাছ ভাবি, হ্যাঁ পোর্টেবল নারকেল গাছ। ও পোর্টেবল নারকেল গাছ, এই যে টবের মধ্যে নারকেল গাছ বসিয়েছে আর এটা এনারা সরাচ্ছে, তাই ও বলছে বারবার পোর্টেবল নারকেল গাছ। Takže se takhle zpátky musíme dát. আমার জামা বেলুন সব গ্রিন গ্রিন। এই মিল কলোনেটে অনেকক্ষণ বসে থাকার পর হঠাৎ করে আমরা শুনতে পাচ্ছিলাম যে ঢোল আর করতালের আওয়াজ হচ্ছে। আমি ওকে বলছিলাম এখানেও কি হরে কৃষ্ণ মানে নগর সংকীর্তনের মতো এরকম বেরোয় নাকি ইসকন থেকে? তখন ও বলছিল না, কিন্তু আমার কেন যেন সন্দেহ হচ্ছিল। ঠিক তাই, ও মা, দূর থেকে দেখি কি ইসকনের লোকরা হরে কৃষ্ণ নাম গান করতে বেরিয়েছে। তো অ্যানিভার্সারির দিন এইরকম একটা মানে কোইন্সিডেন্টলি হবে ভাবতে পারিনি। কোইন্সিডেন্টলি এই কারণেই বলছি কারণ আমার একটা ইচ্ছা ছিল কি যে অ্যানিভার্সারির দিন ইসকনে যাব। আমার এমনিতেই এখনও অবধি এখানকার ইসকনটা দেখা হয়নি, ইসকনটা প্রাগ থেকে বাইরেই থাকে। তো যাই হোক সেইবারে যাওয়া হয়নি, কিন্তু কালবি বাড়িতে গিয়ে এরকম কোইন্সিডেন্টলি এই নাম গান শুনতে পাবো
এটা দেখে ভীষণ সেদিনকে ভালো লেগেছিলো, খুব আনন্দ হয়েছিল। তো ইউরোপে আমাদের প্রাগে আমার অনেক ব্লগেই আপনারা দেখতে পাবেন বিকেলের নাগাদ, কখনো কখনো সকালে এনারা বেরোন। তো এখানে এই সময় যে পাবো সেই দিনকে ভাবতেই পারিনি। ওখান থেকে তারপর আমরা হেঁটে এলাম মার্কেট কলোনিতে। এখানেও সেম এরকম জল পড়ছে না, এবারে কিন্তু আর টেস্ট করিনি আমরা, তবে অনেকেই দেখছিল, টেস্ট করছিল। এটা কার্লোভিভ্যারির ফেমাস ডেজার্ট, এটার নাম হচ্ছে লাজেন্সকে ওপলাতকি। টেস্টটা করে দেখি কেমন। এটা নারকেল ফ্লেভারে নিয়েছে উৎপল, কারণ উৎপলের নারকেল ফ্লেভারের সব কিছু ভালো লাগে, ওর আইসক্রিমও নারকেল ফ্লেভারেরই ভালো লাগে, তাই ও এটা নিয়েছে। যদিও ওখানে দেখলাম এটা চকলেট ফ্লেভারের আছে, আমন্ড ফ্লেভারের আছে, তবে খেতে খুব সুন্দর। মোটামুটি সব ঘোরার পর বাড়ি ফেরার পালা। তো মাঝখানে দুবার গোপ্রো চার্জও শেষ হয়ে গেছিলো বলে অনেক কিছু আমরা করতে পারিনি। তো বলেছিলাম না আমাদের 8:30টার সময় হচ্ছে বাস টিকিট কেটে রেখেছে, কিন্তু আমি উৎপলকে বললাম যে এতক্ষণ কি করব, কারণ তখন 4টে বেজেছিল। আমি বললাম না, 5:30 একটা টিকিট ছিল, উৎপল বলছিল, আমি বললাম ওটা কেটে নাও। তো উৎপল তাই করলো, টিকিটটা আরও এগিয়ে 5:30টার সময় কেটে নিল। আর আমরা এই বাসের জন্য ওয়েট করলাম। ওখান থেকে যে বাসে মানে যেখানে আমরা নেমেছিলাম ওখানে গিয়ে আবার বাস করে একেবারে যে লাস্ট স্ট্যান্ড বা লাস্ট স্টপেজ, যেটা ট্রেন স্টপেজ
প্লাস কাম বাস ডিপো, ওখানে যাব। তারপর ওখান থেকেই প্রাগের জন্য বাস ধরবো। মোটামুটি প্রাগে আমরা পৌঁছেছিলাম হচ্ছে 8:45 নাগাদ। তারপর আমার একটু কিছু দরকার ছিল ঘরের জন্য, ওই জন্য ডিএমে ঢুকেছিলাম। ডিএম থেকে কিছু কেনাকাটা করে 8:00 সময় আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে ঘরে। তো পুরো দিন হাইলি রেকমেন্ড করবো, একদিনের জন্য যদি আপনি প্রাগের বাইরে কোথাও ঘুরতে যান তাহলে কার্লোভি ভ্যালি হচ্ছে খুব সুন্দর একটা আইডিয়াল প্লেস। আরও অনেক জায়গা আছে, কিন্তু কমফোর্টেবলি আমাদের কাছে কার্লোভি ভ্যালি লেগেছে। ভীষণ ভীষণ সুন্দর জায়গা, আপনারা তো ব্লগে দেখলেনই। আর পুরো দিনটাতেই আমরা বেশ ভালো এনজয় করেছি, ঘুরেছি। আর আপনাদের ওই ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা বন্ধুরা।